আমি তোমাদের কাছ থেকে একটা ধাঁধার উত্তর জানতে চাই, আর যে সঠিক উত্তর দিতে পারবে তাকে আমি 5টি স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব। 5টি স্বর্ণমুদ্রা? হ্যাঁ মহারাজ, করুন প্রশ্ন, উত্তর দিতে আমি রাজি। হ্যাঁ তাহলে প্রশ্নটা করি। আচ্ছা বলো তো, মামার গায়ে হাজার জামা মানে কি? মামার গায়ে হাজার জামা, এ আবার কিরকম বিদঘুটে প্রশ্ন মহারাজ? হ্যাঁ তুমি কি ভেবেছিলে বিদঘুটে না হয়ে খুব সোজা হবে আর চটপট উত্তর দিয়ে 5টা স্বর্ণ মুদ্রা পকেটে পড়বে? হ্যাঁ, তাই বেশি কথা না বাড়িয়ে উত্তরটা দাও। কি হলো মন্ত্রী? না মহারাজ, পারবো না, পারবো না। সেনাপতি? মন্ত্রীমশাই যখন পারলেন না, তখন আমি কি করে পারবো মহারাজ? গোপাল, এবার যে তোমার পালা। মহারাজ, মামার গায়ে হাজার জামা কথার অর্থ হলো গিয়ে পেঁয়াজ। পেঁয়াজ? সাবাস গোপাল, সাবাস। এসো এসো গোপাল, 5টি স্বর্ণ মুদ্রা নিয়ে যাও। আরে দুচে, কি খবর? আজ খুব ভালো খবর নিয়ে এসেছি মহারাজ। কিরকম কিরকম? আগামী পরশু নবাব বাহাদুরের বিয়ের দিন। ওই দিন তিনি এই রাজসভার প্রত্যেক সদস্যকে নিমন্ত্রণ জানিয়েছেন, বিশেষ করে আপনাকে আর গোপালকে। নবাব বাহাদুরের একান্ত ইচ্ছে আপনারা দুজনেই যেন সস্ত্রীক সেখানে উপস্থিত থাকেন। যাবো যাবো, অবশ্যই যাবো। তাহলে আমি চলি মহারাজ। কি গোপাল, বউকে নিয়ে যাবে তো? আসলে মহারাজ, আমার গিন্নি একটু ঘরকুলো, কিন্তু রানীমা সঙ্গে গেলে সে হয়তো যেতে আপত্তি করবে না। তাহলে আগামী পরশু সকালবেলায় আমরা সকলে মিলে মুর্শিদাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। আজকে তাহলে রাজসভার ছুটি ঘোষণা করলাম। কাল সকলে একটু বিশ্রাম নিয়ে পরশু একেবারে ধোপ দুরস্ত পোশাক পরে রাজবাড়ির সামনে চলে এসো। না, একেবারে সহ্য করা যায় না। যায় নাই তো। মন্ত্রীমশাই আপনি দেখুন, নবাব বাহাদুর তার বিবাহ বার্ষিকীতে মহারাজকে সস্ত্রীক নিমন্ত্রণ করেছেন, ঠিক আছে? তাই বলে সস্ত্রীক গোপাল? হ্যাঁ, এতে আমাদের অপমান হলো না? হ্যাঁ ঠিকই তো। গোপাল কে এমন কেউ কেটা যে ও সস্ত্রীক নিমন্ত্রণ রক্ষা করতে যাবে? বেটা পেট মোটা হুন্দ। তুমিও মিলিয়ে নিও সেনাপতি। সেখানে গিয়েও ওই গোপাল মহারাজ আর নবাব বাহাদুরের কাছ থেকে তোল্লাই খাবে। আমার তো ইচ্ছে করছে যে নিমন্ত্রণ রক্ষা করতে যাব না, কিন্তু না গেলে মহারাজ আবার যদি রেগে যান। মন্ত্রী মশাই, আপনি ভেবে চিনতে এমন একটা উপায় বের করুন যাতে ওই নাপতে বেটা কোনোভাবেই কোনো মতেই মুর্শিদাবাদে যেতে না পারে। ভাবছি। না মন্ত্রীমশাই, ওই শুধু ভাবছি বললে চলবে না, এক্ষুনি কিছু একটা ভাবুন। পেয়েছি মোক্ষম এক উপায়। কাল সকালেই গোপাল পা ভেঙে পড়ে থাকবে। রাজবৈদ্য যত চেষ্টাই করুক না কেন, একদিনের মধ্যে গোপালকে কিছুতেই সুস্থ করে তুলতে পারবে না। গোপাল পা ভেঙে ঘরে শুয়ে থাকবে, আর আমরা ড্যাং ড্যাঙিয়ে চলে যাব নবাবের ভোজ খেতে। তা উপায়টা কি সেটা বলুন। বলছো কি? নবাব বাহাদুরের বিবাহ বার্ষিকীতে আমারও নেমন্তন্ন? হ্যাঁ গো গিন্নি, ভাবো তো, এটা আমাদের পক্ষে কত বড় একটা সম্মানের ব্যাপার। কিন্তু সেখানে গিয়ে আমাদের খুব লজ্জা করবে গো। কেন লজ্জা কিসে? আরে নবাব বাহাদুর কত ধনী, কত বড় তার বাড়ি, আর সেখানে গিয়ে তো আমি হারিয়ে যাবো। আরে কিচ্ছু হারাবে না, নবাব বাহাদুরের স্ত্রীও খুব ভালো। এতে তিনি কেমন তোমায় আপন করে নেবেন। আর সব থেকে বড় কথা, রানীমাও তো সঙ্গে যাচ্ছেন। তুমি রানীমার সাথে এক গাড়িতে যাবে, আর মুর্শিদাবাদে গিয়েও রানীমার সাথেই থাকবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমার আর যেতে কোনো অসুবিধে নেই। তবে আজ একবার রানীমার কাছে যেতে হবে আমায়। হ্যাঁ। আহা দেখো গিন্নি, পোশাকটা বড় কথা নয়, বুঝলে? আসল কথা হচ্ছে পরিচয়। তুমি সাধারণ শাড়ি পরে গেলেও না, আমার গিন্নি হিসেবে ঠিক
খাতির যত্ন পাবে, বুঝলে? তবুও তুমি রানীমার কাছে যেও, আর সে ফাঁকে আমি একবার বাজারে যাব। কেন বাজারে যাবে কেন? আর ঘরে যা আছে তাতে কালকের দিনটা অনায়াসে চলে যাবে। হ্যাঁ আরে না না, তা নয় তা নয়, আসলে বাজারে আমার একটা অন্য দরকার আছে। এই ভেতরে আসবো রানীমা? আরে গোপাল বউ যে, এসো এসো, ভেতরে এসো, বলো কি ব্যাপার? আসলে রানীমা, নবাবের বাড়িতে তো যেতে হবে। হ্যাঁ, যেতে তো হবেই, তিনি নিজে আমাদের নিমন্ত্রণ করেছেন বলে কথা। কিন্তু কি পরে যাব বলুন তো? আমার তো তেমন কোনো দামি শাড়ি নেই। আরে ওসব নিয়ে চিন্তা করো না, যাওয়ার সময় আট পরে কিছু একটা পরে গেলেই চলবে, না হলে এতটা পথ গাড়ির ধকলে শাড়ি খারাপ হয়ে যেতে পারে। আর ওখানে গিয়ে প্রথমে তো নবাবের অতিথিশালায় উঠবো, ওখানে না হয় ভালো শাড়ি পরে নেওয়া যাবে। আর আমি তো সঙ্গে করে কটা শাড়ি নিয়েই যাচ্ছি, তেমন হলে আমার থেকে না হয় একটা শাড়ি নিয়ে নেবে। না না রানীমা, তা হয় না। আপনার কাছ থেকে শাড়ি নিয়ে পড়েছি শুনলে ও আবার খুব রাগারাগি করবে। হ্যাঁ এটা তুমি ঠিক বলেছ গোপালপু, গোপালের আবার যেরকম টনটনে আত্মমর্যাদা। আরে গোপাল বাবু যে, এই কেমন আছেন? ভালো। তা অনেকদিন পরে এলেন যে। তুমি তো আর চাল আটা বিক্রি করো না যে রোজ রোজ আসতে হবে। আপনার সাথে কথায় পারে কার সাধ্যি। তা শাড়ি কিনবেন তো? হ্যাঁ হ্যাঁ, ভালো দেখে একটা শাড়ি দেখাও তো দেখি। কার জন্যে? দ্বিতীয়বার বিয়ে যখন করিনি তখন তোমাদের বৌদি ছাড়া আর কে? একটুখানি অপেক্ষা করুন, দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন, এটা হলো শান্তিপুরি, আর এইটা হলো ধনেখালি। বর্তমানে আমার ট্যাগ খালি ভাই, তাই ধনেখালি বাদ দিয়ে শান্তিপুরিটাই দাও। কদিন বাদে এসে তোমায় না হয় টাকা দিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, তাহলে শান্তিপুরিটাই দিয়ে দিচ্ছি। খাও খাও, সকলে পেট পুড়ে কলা খাও, আর কলার খোসাগুলো এই থলিতে ভরে রেখে দাও। আজ রাতে এই কলার খোসা দিয়ে হবে গোপালের বন্দোবস্ত। কিন্তু এত কলা খেলে রাতে যে আর কিছুই খেতে পারবো না। তেমন হলে রাতে কিছু খেও না, তবে কলা কিন্তু খেয়ে যেতেই হবে। যত কলা খাবে ততই গোপালকে চিৎপাত করে ফেলাটা যাবে। খাও খাও, কলা খাও, কলা খাও। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? এই বলি, তোমার স্বভাবটা একটু পাল্টাও তো। বাড়িতে পা দিতে না দিতেই গিন্নি গিন্নি করে অমনি হাঁক ডাক শুরু করে দিও না তো। আরে হাঁক ডাক করছি কি আর সাধে? দেখো তোমার জন্য কি এনেছি, নাও খুলে দেখো। ও মা, কি সুন্দর শাড়ি! হ্যাঁ, এই কার জন্য এনেছো গো? ওই যে কদিন বাদে তো আমি বিয়ে করছি, তাই শাড়িটা আমার সেই নতুন বউয়ের জন্য এনেছি। মিথ্যে কথা বলো না তো, আমি জানি এই শাড়ি তুমি আমার জন্য এনেছো। হ্যাঁ, তা সবই যখন জানো তাহলে আর ঢং করে জিজ্ঞেস করছো কেন যে কার জন্য এনেছি? এই বুড়ো, তুমি না খুব ভালো। তুমিও না খুব ঢঙি।
এই রে দিলাম মারিয়ে। কিন্তু সকালবেলা আমার বাড়ির সামনে এত গোবর এলো কোথা থেকে? আরে এই ভোলা, ভোরবেলা গরু চড়াতে বেরিয়েছো ভালো কথা, কিন্তু তোমার গরু আমার বাড়ির দোরগোড়ায় এত গোবর ছড়িয়ে গেল কেন? হ্যাঁ, তুমি বাপু ওই দোরগড়ায় এত কলার খোসা ছড়িয়ে রেখেছো কেন? হ্যাঁ, আমার গরুগুলো তো দেখতে পেয়ে খেতে শুরু করে দিল। এদিক দিয়ে খাচ্ছে আর ওদিক দিয়ে গোবর বের করে দিচ্ছে। এতে আমার দোষটা কোথায় বলো? আমি তো আর ওদের ওই গোবর দিতে বলিনি। হ্যাঁ, কিন্তু আমার বাড়ির সামনে কলার খোসা ছড়িয়ে রেখে গেল কে? আরে গোপাল তো দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে, তাহলে কি ও ওই কলার খোসায় পা হড়কে পড়েনি? যাই মন্ত্রীমশাইকে খবরটা দিয়ে আসি। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই, কে? আমি সেনাপতি। তা সুখবরটা নিয়ে এসেছো বুঝি? কলার খোসায় পা পিছলে গোপাল ভাঁড় খোড়া হয়ে বসে আছে তো? না না, সেসব কিছু নয়। কিছু নয় মানে? আরে বাবা, গোপাল তো দিব্যি হেঁটে হেঁটে দাঁতন করছে। নিজের চোখে দেখেছো? আগে আমার নিজের চোখে, আর এই মাত্র। আর সব থেকে আশ্চর্যের কথা, গোপালের বাড়ির সামনে একটাও কলার খোসা নেই। সর্বনাশ! খরচা করে কলা কিনে সারা রাত জেগে কলার খোসা ছড়িয়েও কোনো কাজের কাজ হলো না। হ্যাঁ, কি করে হবে? আজ খুব ভোরে উঠে ওর জন্মছক দেখলাম। কি বলবো, আগামী 2 বছর ওর তো কোনো বিপদই নেই। দেখেছো দেখেছো টেকোটার কেমন চওড়া কপাল? কোথায় ঠ্যাং ভেঙে বিছানায় পড়ে থাকবে তা না, কাল ট্যাং টেঙে আমাদের সঙ্গে ভোজ খেতে যাবে। দূর দূর দূর, ভালো লাগে না। গোপাল দাদু, তুমি নাকি দিদিমাকে নিয়ে নবাবের বাড়িতে ভোজ খেতে যাচ্ছ? আমাদের জন্য কিছু আনবে না? আরে আনবো রে আনবো, মুর্শিদাবাদ থেকে 1 হাঁড়ি ভালো মিষ্টি নিয়ে আসবো তোদের জন্য। সকলে মিলে পেট পুড়ে খাবি, ঠিক আছে? দাদু দাদু, তুমি না খুব ভালো। মা, শেষে কিনা নবাবের বাড়ি যাবো গরু গাড়ি করে? তাতে অসুবিধেটা কোথায় মন্ত্রী? না মানে, আমাদের তো একটা মান সম্মান আছে নাকি? দেখো, গরুর গাড়ি করে নিমন্ত্রণ রক্ষা করতে গেলে যে সম্মানের হানি হয় সেটা তো আমার জানা ছিল না মন্ত্রী। আসলে আমি তো আমার রথে চড়ে তোমাদের রানীমাকে নিয়ে অনায়াসেই যেতে পারতাম, কিন্তু ভেবে দেখলাম সেটা খুব একটা ভালো দেখায় না। কিন্তু তাই বলে গরুর গাড়ি? আচ্ছা, আপনি তো 2-4টে রথ ভাড়া করতে পারতেন। হ্যাঁ পারতাম, কিন্তু আমি মনে করি ভাড়া করা রথে চড়ে যাওয়ার থেকে নিচের গরুর গাড়ি অনেক অনেক ভালো। আর তার উপর এত সুন্দর আবহাওয়া, মাথার উপর মিষ্টি রোদ, ফুরফুরে হাওয়া। নাও নাও নাও, আর কথা না বাড়িয়ে সকলে গরুর গাড়িতে ওঠো। আচ্ছা, 3 জনে একদিকে আর ওই গোপাল বাবু একলা অন্যদিকে বসলেন কেন? কেন রে বেটা, এইভাবে বসলে তোর কি কোনো অসুবিধা আছে নাকি? অসুবিধা আছে বলেই তো বলছি মন্ত্রী মশাই, এতে গাড়িতে চাপ ধরবে আর রাস্তাঘাটও তো ভালো নয়। এই চুপ কর তো। আমরা কিভাবে বসবো না বসবো সেটা আমাদের ব্যাপার। তোর কোনো শুকনো উপদেশ আমরা শুনতে চাই না। হ্যাঁ, ঠিক আছে, আর বলবো না। এবার গোপালকে একটু নাস্তা নাবুদ করতে হবে। হ্যাঁ, এ কি মন্ত্রীমশাই, নাকে চাপা দিলেন কেন? কেমন একটা পচা পচা গন্ধ আছে না নাকি? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি তো। পচা গন্ধটা আমার নাকেও আসছে, কিন্তু গন্ধটা কোত্থেকে আসছে বলুন তো? রাস্তা থেকে? না না, রাস্তা থেকে এলে তো গন্ধটা একবারই এসে মিলিয়ে যেত, কারণ গাড়ি তো চলছে। তাই আমার মনে হয় গন্ধটা এই গরুর গাড়ির ভেতর থেকেই আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরুর গাড়ির ভেতর থেকেই আসছে।
আর আসছে গোপালের গা থেকে। কি গোপাল, কদিন চান করনি? বাজে কথা বলবেন না তো, আমি রোজ ভালো করে স্নান করি। তাহলে গন্ধটা আছে তোমার পোশাক থেকে। কতদিন কাচনি বলো তো? আবার বাজে কথা, আমি কাঁচা কাপড় জামা পরেই বেরিয়েছি। তাহলে মনে হয় পচা ডোবায় কাপড় কেচেছ। হ্যাঁ, গোপালের বাড়ির পেছনে একটা জলাশয় আছে। গোপাল সেটাকে পুকুর বললে ওটা তো একটা পচা ডোবা। ছি ছি ছি, পচা ডোবায় কাপড় কেচে আমাদের সঙ্গে বসতে এসেছো? পচা ডোবা, পচা ডোবা। আচ্ছা, আপনারা কি থামবেন নাকি আমি গাড়ি থেকে নেমে যাব? সেটা তোমার ইচ্ছে। এই গাড়োয়ান, গাড়ি থামাও তো। খুব তো তেজ দেখিয়ে নেমে গেলে, এবার কোন গাড়িতে গিয়ে উঠবে গোপাল? দেখি কোন গাড়িতে উঠতে পারি, আর আমার গায়ে গন্ধ বলে কেউ না নিলে হেঁটেই চলে যাব মুর্শিদাবাদ। হ্যাঁ, টেকোটাকে আজ খুব হেনস্থা করা গেছে। আরে গোপাল, আরে গাড়ি থেকে নেমে পড়লে কেন? না মানে এমনি মহারাজ। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। গিন্নির জন্য মন কেমন করছে বুঝি? লোকটার কাণ্ড দেখো, মাঝে মধ্যে এমন লজ্জায় ফেলে দেয় না। আরে উঠে এসো, উঠে এসো, সারাটা পথ গল্প করতে করতে যাবো। গোপালের মুখটা একবার লক্ষ্য করেছিলেন মন্ত্রী মশাই? শেয়ার করিনি, গায়ে গন্ধ বলাতে মুখটা কেমন পোড়া বেগুনের মতো হয়ে গেল। এত জোরে জোরে হাসবেন না তো বাবুরা। আপনাদের এই হাসিতে আমার গরুরা ভয় পেয়ে চমকে উঠছে। একে তো একদিকে টাল হয়ে বসে আছেন, যে কোনো সময় বিপদ হতে পারে। তুই চুপ কর তো মুখ্য গাড়োয়ান। আমরা হাসবো কি কাঁদবো সেটা কি তুই ঠিক করে দিবি? নাও নাও, সকালে প্রাণ খুলে হাসো। যা, মন্ত্রী মশাই তো গাড়ি থেকে ছিটকে গেলেন। কিন্তু গেল কোথায়? আমাকে তোলার ব্যবস্থা। মন্ত্রী মশাই, আপনি কোথায়? আমি এখানে গর্তের ভিতর। সর্বনাশ, গর্ত তো খুব গভীর। এখান থেকে আপনি উঠবেন কি করে? সে তো জানি না, আমাকে তোলার ব্যবস্থা করো। কি হয়েছে, কি হয়েছে? মন্ত্রী মশাই গাড়ি থেকে উল্টে পড়ে গর্তে ঢুকে গেছে। কিন্তু পড়লো কি করে? আমার কোনো দোষ নেই মহারাজ। ওনারা একদিকে টাল হয়ে বসেছিলেন, তারপর অকারণে ওই জোরে জোরে হাসছিলেন, আর তাতেই তো আমার গরুরা ভয় পেয়ে লাফিয়ে উঠল। আর মন্ত্রী মশাই গাড়ি থেকে ছিটকে ওই গর্তে পড়ে ঢুকে গেলেন। ও মহারাজ, আমাকে এখান থেকে তোলার ব্যবস্থা করুন না। করছি করছি করছি। কিন্তু গভীর গর্ত থেকে তুলতে গেলে তো লম্বা দড়ি লাগবে। আহা, তা তো লাগবেই। ও সেনাপতি, তুমি তুমি এক কাজ করো, এক্ষুনি কৃষ্ণনগরে চলে যাও, আর সেখান থেকে কিছু লোকজন আর লম্বা দড়ি নিয়ে এসে মন্ত্রীকে গর্ত থেকে তুলে মুর্শিদাবাদ চলে এসো। আমরা বরং ততক্ষণে খানিকটা এগিয়ে যাই। আমাকে আমাকে এখানে একলা ফেলে চলে যাবেন মহারাজ? আহা, একলা কেন? রাজ জ্যোতিষী তোমার পাহারায় থাকবে। চলো চলো গোপাল, আমরা এগোই। ও গোপাল ভাই, ও গোপাল ভাই, তোমার তো খুব বুদ্ধি। কিছু একটা করে আমাকে এখান থেকে তোলার ব্যবস্থা করো না ভাই। তা করতে পারি, কিন্তু তার আগে বলতে হবে আমার বাড়ির সামনে কলার খোসা ছড়িয়েছিল কে? আমরা মানে আমি, মানে সেনাপতি আর রাজ্যতীষী। কেন? তুমি যাতে খোঁড়া হয়ে মুর্শিদাবাদ যেতে না পারো তার জন্যে। ছি 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 ছি, তোমরা এত খারাপ। অন্যায় হয়ে গেছে মহারাজ, অন্যায় হয়ে গেছে। গিন্নি, তোমার সাথে কটা শাড়ি আছে? এই গোটা তিনে। যাও, চটপট নিয়ে এসো। এই যে, এই এই নিন মন্ত্রী মশাই, এবার শাড়ির এক প্রান্ত কোমরের সাথে শক্ত করে বেঁধে ফেলুন, তারপর দু হাত দিয়ে শক্ত করে ধরে রাখুন দড়ি। আমরা ওপর থেকে আপনাকে টেনে তুলছি। সেনাপতি, তোমার গায়েতে খুব জোর, তুমি আগে টানো। টানো জোয়ান, হেইসো রোগা মন্ত্রী, হেইসো। ওরে বাবা,
ওরে বাবা, ধরে যে প্রাণ এলো। এবার বুঝতে পারছো তো মন্ত্রী, গোপাল শুধু বুদ্ধিমান নয়, তার সঙ্গে কতটা মানবিক। ওকে তুমি খোঁড়া করে দিতে চেয়েছিলে, আর ও তোমাকে গর্ত থেকে উদ্ধার করলো। আমাকে আমাকে ক্ষমা করে দাও গোপাল। কিন্তু মন্ত্রী মশাই, গর্তে পড়ে আপনার কি চেহারা হয়েছে? পাকে কাদায় মাখামাখি হয়ে ঠিক যেন একটা চামচিকে। ঠিক বলেছো গোপাল, ঠিক যেন চামচিকে। এবার তাই তো। তাহলে আমি মুর্শিদাবাদ যাবো কি করে? চলুন তাহলে দুজনে না হয় এক গাড়িতেই যাব। আমার গায়েও গন্ধ আর আপনার গায়েও গন্ধ, দু ভাইতে মানাবে ভালো। বুঝলে, রথযাত্রার তো আর বেশি দেরি নেই, আর আমাদের প্রস্তুতি তো মোটামুটি শেষ। আমি আমার দূতকে পাঠিয়েছি মন্দিরের মহান্তর কাছে। সকালে বিগ্রহ মন্দির থেকে নিয়ে আসতে হবে। কোন সময়টা প্রশস্ত এটাই ও জানতে গেছে। গোপাল, এই রথযাত্রায় তোমাকে কিছু বিশেষ দায়িত্ব দেব। ধন্যবাদ মহারাজ, আমি সর্বদা দায়িত্ব নিতে প্রস্তুত মহারাজ। মহারাজের এই গোপাল প্রীতি আর গেল না। দায়িত্ব মানে কুপিয়ায় আধুনিকে ভালোই কাটিয়ে দিল। মন্ত্রী, তুমি অতিথি অভ্যাগতদের আপ্যায়নের বিষয়টা দেখবে। তোমার সাথে এই কাজে সভাকবিও থাকবে। তা সভাকবি, এই উপলক্ষে একটা চমৎকার কবিতা রচনা করো দেখি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, প্রভু কৃপা করো, ভক্তি ভরে রথের রশি শক্ত হাতে ধরো। 3 ভাই বোন আসছে রথে, মাসির বাড়ি যাবে। 7 দিন থাকার পরে উল্টো রথ হবে। উল্টো রথে ফিরতি পথে নিজের বাড়ি ফেরা। রথে বসে প্রভুর শরীর আলোয় আলোয় ঘেরা। মহারাজ প্রণাম জানান প্রভু জগন্নাথের পায়। রথের চাকা গড়িয়ে যাবে ডাইনে থেকে বাঁয়। সবাই বলো উচ্চ স্বরে, জয় জগন্নাথ জয়। কেটে যাবে সব অবসাদ, দূর হবে যে ভয়। সাধু সাধু। মহারাজ, একটা খবর আছে। হ্যাঁ বল প্রহরী, যা খবর আনতে গিয়েছিলে সেটা এনেছো? হ্যাঁ মহারাজ। মহারাজ, মন্দিরে যে দুটো বিগ্রহ ছিল, একটা আমাদের আর আরেকটা ওই খাম্বাজ রাজের। হ্যাঁ, এইরকম ভাবেই তো প্রতি বছর আমরা 2 রাজ্য রথযাত্রা পালন করে এসেছি। তা এটা নিয়ে তোমার এত চিন্তা কেন? মহারাজ, মন্দিরে পুরোহিত বললেন যে এবার একটা বিগ্রহই ওই রথের জন্য যাবে। একটা কিছু গোলমাল ঘটতে চলেছে। জয় জগন্নাথ, কিছু একটা এলোমেলো করে দাও, লুটে পুটে খাই, বড় দুর্দিনে আছি। সে কি মহারাজ, একটা বিগ্রহ হলে তো ভয়ঙ্কর কাণ্ড ঘটবে। ওদিকে খাম্বাজ রাজা ছেড়ে দেবেন না, কি হবে? সেই তো খুব চিন্তার বিষয়। কি প্রহরী, পুরোহিত মশাই আর কিছু বলেননি? আর পুরোহিত মশাই বলেছেন যে যে রাজ্য আগে মন্দিরে আসবে সেই রাজ্যকে বিগ্রহ দেওয়া হবে। সে কি, এ কেমন তর সমস্যা? কিছু বলার নেই, রথ আমরাই বের করব, বিগ্রহ আমাদের কাছেই আসবে। আমরা রাত থাকতে আমাদের চতুর্দোলা পাঠিয়ে দেব। কৃষ্ণচন্দ্রের সভায় কিন্তু গোপাল আছে, ওটা ভুলে যেও না। ওই সভায় মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রীও আছে মহারাজ। কিছু উপরি দিলে দেখবে কিরকম কুটবুদ্ধি দেবে। ওর হাত ধরে আমরা আমাদের রথযাত্রা শুরু করতে পারব। তাহলে কৃষ্ণনগরে খবর পাঠাও। আমাদের কিছু করতে হবে না, দেখবেন ওই মন্ত্রী কিরকম নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করে। বলছো? বলছি মহারাজ। এলোমেলো করে দেবার সুযোগ প্রভু দিয়ে দিয়েছে। এইবার লুটে পুটে খাওয়ার সময় এসে গেছে। মন্ত্রী মশাই কিছু ফন্দি নিশ্চয়ই ভাবছেন, ভাবতে ভাবতে হাসছেন। ভালো। গোপাল, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে কি ভাবছো? মন্ত্রী মশাই ভাবতে শুরু করে দিয়েছেন দেখে বেশ লাগছে। কিন্তু আমি মন্ত্রী, ভাবার জন্য মহারাজ আমাকে বেতন দেন, আমাকে ভাবতেই হবে। তাহলে ভাবো ভাবো, কি করে এই সমস্যা থেকে উদ্ধার পাবো আমি। মহারাজ, আমি ভেবে নিয়েছি, আমি একবার খাম্বাজ রাজার কাছে যাব। গোপাল, তুমিও ভাবো, জগন্নাথ দেবের রথ কৃষ্ণনগর থেকে বের হবে। মহারাজ, যথা সময়ে প্রভুই ঠিক রাস্তা দেখিয়ে দেবে। কি বলেন মন্ত্রী মশাই? হ্যাঁ, কিছু বলছিলে গোপাল? বাবা, মন্ত্রী মশাই তো একেবারে ভাবনার গভীরে চলে গেছেন। রাগলে চলবে না। গোপাল আমাকে রাগাবার চেষ্টা করছে। ভাবতে তো হবেই। আমার কাজ ভাবা, আর তোমার কাজ ভাড়ামো করা।
আমার বলে মাথার ঘায়ে কুকুর পাগল অবস্থা, আরে এরা করছে ঝগড়া। মন্ত্রী, তুমি পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করছো দেখছি। আর গোপাল, তুমি নিজের মতো ভাবো না, রথ আমার রাজ্য থেকেই বের হবে। কিছু নিশ্চয়ই ভাবছেন মন্ত্রী মশাই, আপনি চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। মন্ত্রী, মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রীকে বিশ্বাস করাটা কি ঠিক হবে? আমাদের কাছে আর কোনো উপায়ও নেই। সেটা অবশ্য ঠিক। প্রভু যা ইচ্ছে। আমার শুধু একজনকে নিয়েই চিন্তা, সেটা হলো গোপাল। সবাই চলে গেলে আমাকে বড়টা ঘটার বাড়ি যেতে হবে। কি মন্ত্রী মশাই, আপনি হঠাৎ দাঁড়িয়ে পড়লেন, ঘরে যাবেন না? আচ্ছা, তোমার কি আমার পেছনে গোয়েন্দাগিরি করা ছাড়া আর কোনো কাজ নেই? হ্যাঁ, তোমরা জানো না আমার ওপর কত বড় কাজের ভার? হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি, কাজের ভারী একেবারে নুয়ে গেছেন। কি যে হচ্ছে ছাই, খামোখা লড়ছো কেন? মন্ত্রীমশাই, আপনার সাথে তো গোপাল কোনো খারাপ ব্যবহার করেনি। গোপালের এই আগ বাড়িয়ে কথা বলা একদম ভালো নয়। ঠিক কথা। গোপালের এই স্বভাবের জন্য গোপালকে ধমকানো উচিত। হ্যাঁ, ঠিক আছে মন্ত্রী মশাই, আপনি আপনার রাস্তায় যান, আমিও আমার রাস্তায় যাচ্ছি। গোপাল গেল রেগে, ছোট্ট ভীষণ বেগে। আমিও চলি, এই মন্ত্রীমশাই চললাম। বাঁচলাম। এবার পণ্ডিত আর সেনাপতিটা গেলে হয়। কিছু ভাবলেন মন্ত্রী মশাই? একদম ফাঁকা না হলে আমি ভাবতে পারি না। তোমরা সবাই চলে গেলে তারপর আমার ভাবনা শুরু হয়। যাবে? হ্যাঁ, এইখানে চুপ করে দাঁড়াই, মন্ত্রী মশাই এখান দিয়েই যাবে, তারপর পিছু নেব। এইবার বটা ঘটাকে খবরটা দিয়ে দিতে হবে। কিছু একটা তো করবেই, দেখি কোথায় যায়। যাওয়ার জায়গা বলতে তো সবেধন নীলমণি বটা ঘটা, কিন্তু মন্ত্রী মশাইয়ের মাথায় কি ঘুরছে সেটা আমাকে জানতে হবে। ওই তো যা ভেবেছি। ভেবে নিয়েছি। এবার এই ভাবনাগুলো যথা জায়গায় পৌঁছে দিলেই আমার কাজ শেষ। ওই তো বটা ঘটা বাড়ি এসে গেছে। না, এই গাছের আড়ালে লুকিয়ে যাই। মন্ত্রী মশাই ঘরে ঢুকে গেলেই বাড়ির কাছে গিয়ে কান পাতবো। বটা ঘটা বাড়িতে আছি নাকি? কি ব্যাপার মন্ত্রীমশাই? কথা আছে, ভেতরে চল। ঘটা কোথায়? ভেতরে আছে। ওই তো ওরা ঘরে ঢুকে গেল, এবার চট করে জানলার কাছে যাই। কোন বটা ঘটা? তোদের একটা কথা বলতে এসেছি। শোনার আগে আগাম টাকা দিতে হবে। আচ্ছা, এই নেই দুটো মোহর। শোন, কাল তোদের সম্বাজ রাজার কাছে যেতে হবে। আচ্ছা, শোন, রথের আগের দিন রাতে মন্দির যাবার রাস্তায় কাঁটা ছড়িয়ে দিবি, আর দিয়ে তোদের মধ্যে একজন আমার কাছে থাকবি আর একজন মন্দিরের কাছে থাকবি। যেই দেখবি সম্বাজ রাজের চতুর্দোয়া, সঙ্গে সঙ্গে বাকি মোহর চেয়ে নিবি। ঠিক আছে, তাহলে আমি মন্দিরে পাহারায় থাকবো আর ঘটা থাকবে আপনার কাছে। কাজটা যেন ভালোভাবে উতরে যায়। ঠিক আছে। আচ্ছা। বলো, কি সংবাদ? কৃষ্ণনগর থেকে মন্ত্রী মশাইয়ের দুজন চর এসেছে। কি মহারাজ, বলেছিলাম না? যাও, প্রহরী নিয়ে এসো। তুমি ঠিকই বলেছ। মহারাজ, ভালোভাবে বাজিয়ে নিয়ে কথা দেবেন। কৃষ্ণনগরের মন্ত্রী কিন্তু ভীষণ ধূর্ত। প্রণাম মহারাজ। আমরা কৃষ্ণনগরের মহামন্ত্রীর দূত। বলো, কি খবর দিতে চাও? মহারাজ, মন্ত্রীমশাই বলে পাঠিয়েছেন যে সেদিন কৃষ্ণনগরের চতুর্দলা দেরি করে যাবে। কিভাবে? কৃষ্ণনগর থেকে মন্দিরে যাবার পথে আমরা ওই কাঁটা ফেলে রাখবো, যার ফলে আমাদের রাজ্যের চতুর্দলা বাহকদের পায়ে সেই কাঁটা ফুটে যাবে, আর ওরা পায়ের কাঁটা বার করতে বসে যাবে। পায়ে হাত লেগে যাওয়ার জন্য ওদের আবার শুদ্ধ হতে হবে। বুঝেছি। সেই সুযোগে আমরা আমাদের চতুর্দোলা নিয়ে মন্দির থেকে বিগ্রহ নিয়ে চলে যাব। বাহ বাহ,
খুব ভালো ভাবনা। মহারাজ, আমাদের মন্ত্রী মশাই আমাদের হাতে এই কাজের জন্য ওই আগাম মানে ওই অগ্রিম কিছু দিতে বলেছেন। আগাম পেলেই আমরা কাজ শুরু করব। ঠিক আছে, ঠিক আছে, তোমরা অপেক্ষা করো। প্রহরী, প্রহরী, ওদের একটু বিশ্রামাগারে নিয়ে যাও তো। রথযাত্রার সব আয়োজন প্রস্তুত, কিন্তু একটা দুশ্চিন্তা খচখচ করছে। আমরা বিগ্রহ নিয়ে মন্দির থেকে সবার প্রথমে আসতে পারবো তো? দুশ্চিন্তা করবেন না মহারাজ। এবারে কৃষ্ণনগর থেকে রথ আর বের হবে না। ডান হাতটা খুব চুলকাচ্ছে। মন্ত্রীমশাই, আপনি মুখটা কুচকে ডান হাত চুলকোচ্ছেন কেন? গোপাল, তুমি কিন্তু আমার পিছনে গোয়েন্দাগিরি করো না। আমার মাথায় অনেক চিন্তায় ঘুম কমে গেছে। গোপাল, তুমি মন্ত্রীকে বিরক্ত করো না তো, ওকে ভাবতে দাও, ভাবতে দাও। তা মন্ত্রী, তুমি তো কাল থেকে ভাবছো, এবার তোমার ভাবনাটা বলো। ভেবেও কোনো কিছু কুল কিনারা পাচ্ছি না মহারাজ। মহারাজ, আমি আপনাকে কথা দিচ্ছি, বিগ্রহ প্রথমে আমরাই আনবো, তারপর খুব ধুমধাম করে আমাদের ঐতিহ্যবাহী রথ বের হবে। সেগুলো বালি গোপাল। 56 ভোগ করতে হবে। প্রভু জগন্নাথকে 56 ভোগ দিয়ে পুজো করতে হয়। আমার ওই দিকে সব আয়োজন সম্পূর্ণ, শুধু এই বিগ্রহের ঝামেলা আমাকে খুব কষ্ট দিচ্ছে। মহারাজ, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মন্ত্রীর ষড়যন্ত্র আমি ঠিক সময়ে ভেঙে দেব। এখন কিচ্ছু বলবো না। আমি খুব চিন্তার মধ্যে আছি। আমি, তোমাদের রানীমা, আমরা সবাই খুব চিন্তিত। না, আজ আর আমার সভাতে মন বসছে না, বুঝলে? আজকের মতো সভা এখানেই শেষ। বিজ্ঞানী, তোমার সাথে আমার খুব দরকার আছে। কি ব্যাপার বলো তো গোপাল? বিজ্ঞানী, মন্ত্রীমশাই ষড়যন্ত্র করেছেন পথে কাঁটা বিছিয়ে আমাদের চতুর্দোলা যাতে মন্দিরে না যেতে পারে। কি সর্বনাশ! আমি একটা পরিকল্পনা করেছি, আমাদের রাজ্যের চতুর্দোলা মাটির নিচ দিয়ে যাবে, এই রকম কিছু যন্ত্র করা আছে বিজ্ঞানী। আছে, নিমেষে গর্ত খুঁড়ে রাস্তা তৈরি করা যায় এমন একটি খোঁড়ার যন্ত্র আমার কাছে আছে। ব্যাস, রথের আগের দিন তোমার কাছ থেকে ওই যন্ত্রটা আমি নিয়ে নেব। এবার চলো তোমার বাড়ি, আমাকে যন্ত্রটা কিভাবে ব্যবহার করতে হবে একটু দেখিয়ে দেবে। চল। খুবই সহজ, একটা বোতাম আছে লাল রঙের, সেই বোতামটা টিপে দিলেই পাখা ঘুরতে থাকবে আর মাটি কাটতে থাকবে। বাহ, খুব ভালো, সবই প্রভুর ইচ্ছা। জয় জগন্নাথ। বটা ঘটা আছিস নাকি? যাবো আর কোথায় মন্ত্রী মশাই, আছি। আমরা কাজটা করে দিয়েছি। কত ঝক্কির কাজ বলুন তো মন্ত্রী মশাই। তোদের ওপর বিশ্বাস আছে বলেই তো কাজগুলো দিই। এই যাক, অগ্রিম দেওয়ার যে কথা ছিল সেটা কি হয়েছে? হয়েছে, আমরা আমাদের অগ্রিম পাওনাটা কেটে আপনাকে দিয়ে দিচ্ছি। মানে? মানে ওই আমাদের দিকটা আমরা একটু ওই বেঁধে নি। কি শিয়ানা হয়েছে রে বাবা, হ্যাঁ? আচ্ছা, এক মাগে শীত যাবে না। নে, তোরা খেয়ে নে, আলোচনা আছে। আচ্ছা। বুঝলি, রথের আগের দিন রাতে আমাদের অনেক কাজ। মাটি খুঁড়ে সুড়ঙ্গ বানাতে হবে। আরে বাবা, সুড়ঙ্গ! কি দারুণ ব্যাপার! কি মজা! গোপাল দাদু, সুড়ঙ্গ! হ্যাঁ, সুড়ঙ্গ। ওই সুড়ঙ্গ দিয়ে আমাদের চতুর্দোলা প্রভু জগন্নাথের মন্দির থেকে বিগ্রহ নিয়ে আসবে, আর তারপর রথ চলবে। নে নে, নে। তোদের সবার জন্য পাপড় ভাজা নে। নে। একটা ছড়া শুনবি? শুনবে দিদা? ও গোপাল দাদু, শুনবে? শোনা। রথ চলেছে পথের মধ্যে দিয়ে, মন্ত্রী মশাই দাঁড়িয়ে আছে কানে আঙুল দিয়ে, তার সামনে বটা ঘটা নাক খত্তায় মাঠে, গোপাল দাদু নাগরা পরে রাস্তা দিয়ে হাঁটে। বাহ 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 বাহ, দারুণ বানিয়েছিস তো। দাঁড়া, তোর কথা আমি আমাদের সভাকবিকে বলবো। আমার সোনার চাঁদ নাতনি। একটা কথা মাথায় রাখবি, প্রভু জগন্নাথের ইচ্ছে ছাড়া একটা পাতাও নড়বে না, যতই কলকাঠি নাড়াও।
কিছু উপায় হলো মহারাজ? আরে আমাদের সব থেকে আগে মন্দিরে পৌঁছতে হবে, এছাড়া আর কিচ্ছু জানি না রানী। জানি না এবার প্রভুর কি ইচ্ছে। মন্ত্রীমশাই কিছু আলোকপাত করতে পারলেন? না, মন্ত্রী শুধু ভেবেই চলেছে। যখনই কিছু বলছি তখনই মন্ত্রী বলছে ভাবছি। ভেবে রথের দিন চলে এলো, রথের মেলা বসতে চলেছে, সব পশারীরা তাদের পশরা নিয়ে হাজির হয়েছে। আর এর মধ্যে যদি রথ বের করতে অসমর্থ হই। গোপাল কিছু বলেছে? গোপাল? না, ও আর কি বলবে। মহারাজের জয় হোক। কি ব্যাপার এত রাতে? গোপাল বাইরে দাঁড়িয়ে। কিছু নিশ্চয়ই কথা আছে। তাও কি আসতে বলো। কি ব্যাপার হলো? গোপাল এত রাতে কেন? সবই প্রভুর ইচ্ছে। প্রণাম মহারাজ, একটা বিশেষ কথা বলবার জন্য এত রাতে আপনার কাছে এলাম। বলো। এখন কিন্তু কাউকে কিচ্ছু জানাবেন না। কি হেয়ালি করছো গোপাল? কি হয়েছে? রানীমা, মন্ত্রীমশাই খাম্বাজ রাজের সাথে হাত মিলিয়েছে। আমার নিজে চোখে দেখা বটা ঘটাকে নিয়ে ষড়যন্ত্র করেছেন। মহারাজ, মন্ত্রীমশাই যেন বুঝতে না পারে যে আমরা জেনে গেছি। মন্ত্রীমশাইকে বামাল সমেত ধরবো। ভাগ্যিস গোপাল ছিল। বাবা! মহারাজ, জগন্নাথ দেব চাইছেন আপনার সেবা নেবার। উনি যখন চাইছেন তখন তো আর কিচ্ছু করার নেই মহারাজ। শুধু মন্দিরে বিগ্রহ আনার সময় আমরা রাস্তা বদলাবো। আমরা মাটির নিচ দিয়ে রাস্তা কেটে মন্দিরের দ্বারে পৌঁছে যাব। শুধু এই কথাটি বলার জন্যই এত রাতে আমি এসেছি মহারাজ। এখন আমি আসি মহারাজ। তবে সাবধানে কিন্তু। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মন্ত্রীমশাই, কাল রাত পোহালেই তো রথযাত্রা। আপনি তো ভাবতে বসেছেন। আপনার ভাবনায় এই সমস্যার কিছু সমাধান বের হলো? মহারাজ, কি হবে বলুন তো? আমার মাথায় তো সত্যি কিছু আসছে না। মন্ত্রী মশাই, হলো কি আপনার? মাথা করছে না যে কাজ। কি যে ছাই হলো, ভাল লাগে না আজ। মন্ত্রী, তুমি তোমার মাথাটা বরং বিজ্ঞানীর কাছে পাঠিয়ে দাও। আর বিজ্ঞানী, তুমি মন্ত্রীর মাথাটা ভালো করে পরীক্ষা করে দেখো তো তার ভেতরে কি আছে। মন্ত্রীমশাই চুপ কেন? কিছু বলুন। এখনো ভাবছো? তুমি ভেবে যাও মন্ত্রী, ভেবেই যাও। আর কাল সকাল পর্যন্ত ভাবো। আমরা আজ রাত পোহালে কালকের রথযাত্রা নিয়ে ভাববো। ঘটা তাড়াতাড়ি কর। কাজ শেষ মন্ত্রী মশাই, পুরো রাস্তা হয়ে গেছে। এইবার যারা এই রাস্তা দিয়ে যাবে তারা মরবে। নমস্কার, কাজ হয়েছে। চল এবার চল। মন্ত্রী, চিন্তা তো থেকেই যাচ্ছে। কি হবে কাল? বৃথা চিন্তা করছেন, কাল আমাদের রাজ্য থেকেই রথ বের হবে। হ্যাঁ বলছো? আরে বলছি মহারাজ, আপনি নিশ্চিন্তে থাকুন। বাহ বিজ্ঞানী, কি সুন্দর জিনিসটা। একটা বোতাম টেপা আর ঝটঝট মাটি কেটে গর্ত করে রাস্তা তৈরি হয়ে যাচ্ছে। কি আমার বানর সেনা, কেমন লাগছে? দারুণ লাগছে। তাহলে গোপাল দাদু, কাল আমাদের রাজ্য থেকেই রথ বের হবে। আরে আবার চিন্তা করছিস কেন? প্রভু জগন্নাথের আশীর্বাদ আর আমাদের সবার হাত ইচ্ছা, রথ আমাদের রাজ্য থেকেই বের হবে। সবাই বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওইদিকে না, ওইদিকে নয়, এইদিকে। এই সুড়ঙ্গ ধরে সোজা হাঁটো। এই সুড়ঙ্গ একেবারে মন্দির পর্যন্ত গেছে। পুরোহিতের সাথে কথা বলা আছে। তোমরা ওখান থেকে বিগ্রহ নিয়ে সোজা আমাদের রথতলা, ওখানে কীর্তন হবে। হ্যাঁ, সব ভালোই ভালোই মিটতে হয়। ভাববেন না মহারাজ, যার শেষ ভালো তার সব ভালো। তোমরা যাও।
আরে এটা কি হলো? এটা তো আমাদের রাজ্যের লোক, হ্যাঁ? তা ওরা কি করে এলো? ঠাকুর মশাই, আমরা ওই মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজ্য থেকে আসছি। তোমরা এখন প্রথম এসেছ, বিগ্রহ এখন তোমাদের হেফাজতে। নাও, প্রভু জগন্নাথকে নিয়ে রথে বসাও, বসাও, বসাও। ও ঘটনা, ঘটনা, চিৎকার করে বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। এটা কি হলো? এ তো কৃষ্ণনগরের লোক। এরা এলো কি করে? যাই, মহারাজের কাছে খবরটা দিয়ে আসি। তুমি ঠিক বলছো? নিজের চোখে দেখেছি মহারাজ। তার মানে মন্ত্রী পারেনি? আর বিলম্ব নয়, চলো। আমাদের এত বড় ক্ষতি করে মন্ত্রী ছাড় পাবে? কখনোই নয়। আজ দিনটা কি সুন্দর, ঠান্ডা হাওয়া বইছে আর ডান হাতটাও চুল করছে। গিন্নিও ঘরে নেই, কেমন একটা মুক্তির হাওয়া বইছে। সর্বনাশ হয়ে গেছে। কিসের সর্বনাশ? মহারাজের চতুর্দোলায় বিগ্রহ এখন ওই কৃষ্ণনগরে। মানেটা আমি বলি মন্ত্রী মশাই, আপনার চালটা আমি সেদিনই ধরে ফেলেছিলাম। মানে সাপের হাঁচি বেদে চেনে, তুমি সাপ আর আমি বেদে। তোমার শাস্তি ওই পথটাতে তোমাকে 5 বার দৌড়তে হবে, যেখানে কাঁটা বিছিয়ে রেখেছো। চলো চলো। মন্ত্রী, তোমার সাথে এবার আমার বোঝাপড়া। আমি তোমাকে যে অগ্রিম দিয়েছি সেটা আমাকে ফিরিয়ে দাও। খাম্বাজাজ, আসুন আসুন, আমরা এবার একসাথে রথযাত্রা করি। আমরা দুজনে রাস্তায় ঝাড়ু দিয়ে রথযাত্রার শুভ সূচনা করব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রভু কৃপা করো, ভক্তি ভরে রথের রশি শক্ত হাতে ধরো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই শোনো, ভোলা ময়নার দোকান থেকে 1 সের ছানা কিনে নিয়ে আসবে। হ্যাঁ, মা খেতে চেয়েছে। হ্যাঁ, আবার ছানা? না না, আর পারবো না। মাসের শেষ, এখন একদম বায়না করবে না। ছানা? হেহ, এখন দানা কিনবার সামর্থ্য নেই। না না, একদম ছানার বায়না না। বলি বায়না করবে না? আবার কিরকম? এতদিন পর মা এসেছে, আমি মাকে একটু ভালো মন্দ খাওয়াবো না? এই তো কাল রসবড়া মনোহরা নিয়ে এলাম, আজ আবার ছানা। তোমার মায়ের খাওয়া দেখে আমার চোখ একেবারে ছানা বড়া হয়ে যাচ্ছে। তুমি কি গো এইরকম হিসাব করছো? মা বলে কথা। আচ্ছা, আজ মাসের কত তারিখ? বলো 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 বলো, কত তারিখ বলো? 15 তারিখ। তো কি হয়েছে? বলি মাসের অর্ধেক দিনেই তোমার বেতন শেষ। হ্যাঁ, টাকাগুলো কোথায় যায়? এই এই, ঠিক জায়গায় ধরেছিস, ঠিক জায়গায় ধরেছিস। একদম মাসের হিসেব চা। কিপটে কোথাকার, মাসের অর্ধেক দিনে বেতন শেষ হয়ে যায়। কোথাও বাজে খরচ করে নিশ্চয়ই। এই যে, একদম ভুল ভাল কথা বলবেন না কেমন? সকালবেলা মাথা খুব ঠান্ডা আছে তাই রক্ষে, নইলে এক্ষুনি তাণ্ডব শুরু করে দিতাম। ভূতের নাচন। কিপটে জামাই। আমাকে কিপটে বলছেন? হ্যাঁ, আপনি কি? হ্যাঁ, কিপ্টের শিরোমণি জামাই ষষ্ঠীতে নকুল দানার মতো দুটো মিষ্টি খাইয়ে ষষ্ঠী সারলেন। আমাকে পান্তা ভাতে পেট শান্ত করালেন, রাতে জল মুড়ি আর বাতাসা দিয়ে আমার হতাশা বাড়ালেন। হ্যাঁ, বলি মা কোথায় পাবেন বলো? মার কি আছে? কেন? তোমার অপগণ্ড ভাই, আমার একমাত্র শ্যালক। কেন যে মরতে তোকে এইরকম একটা কিপটে লোকের সাথে বিয়ে দিলাম? হায় 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 হায়, আমার মেয়ের সারাটা জীবন আর মাস চালিয়ে দিল। শোনো, আমার ছেলে তোমার মতো কিপটে নয়, দরাজ, বুঝেছো? দরাজ। হ্যাঁ, এই, আমি কিন্তু তখন থেকে সহ্য করে যাচ্ছি। রাগ আসছে কিন্তু রাগছি না, বুঝলে? রেগে গেলে কিন্তু ভূতের নাচন শুরু হবে। গিনি, তুমি তোমার মাকে সামলাও, কিন্তু তোমার ভাই আর আমার মধ্যে তুলনা টানছে। তুমি বা মায়ের মুখের ওপর তর্ক করছো কেন? যাও, কথা না বাড়িয়ে বাজারে যাও। মা, ও মা, তুই ভেতরে এসো। তোমার না উচ্চ রক্তচাপ, কবিরাজ মশাই তোমাকে না রাগ করতে বারণ করেছে। মা, খানা আনতে একদম ভুলবে না, যাও। যত আদিক্ষেতা।
কি গো ফুলকপি কত করে? 3 মোহর। এর দামাদামি হবে না, নিলে নাও, না নিলে যাও। নেব বলেই তো এলাম, ওইভাবে কথা বলছো কেন? এতদিন হয়ে গেল গোপাল, তুমি বাজার করতে শিখলে না। দেখো দেখো কিরকম ভাবে বাজার করতে হয়। তুমি কপিটাকে দূর থেকে জিজ্ঞেস করলে কত করে, আর আমি কি করব? সোজা তুলে নেবো, বলবো ঠিক করে বল কত দেবো, উত্তর আসবে 3 মোহর। আর আমি কি করব? ফুলকপিটা সোজা ঝোলায় ঢুকিয়ে দিয়ে বলবো এই 2 মোহর রাখ, দামটা দেবো, তারপর চলে যাবো। চলাম। এই মন্ত্রী মশাই, পারবো না, 2 মোহর কেনা পড়ছে। যা, চলে গেল। বুঝলাম, নরম মাটিতেই বেড়াল আছড়ায়। তুমি কি নেবে গোপাল দাদা? তোমার কাছে কিছু নেব না, তুমি যা দাম বলছো এমনিতেই তেতে আছি, আর তেতে পুড়ে উঠতে চাই না। চলি। না না, তোমার সাথে খারাপ ব্যবহার করাটা উচিত হয়নি। এই নাও, তুমি এই ফুলকপিটা নিয়ে যাও। দাম ওই 2 মোহরই দেবে। মন্ত্রী মশাই তো পুরো আমাকে ঠকিয়েই নিয়ে নিলেন। মন্ত্রী মশাইয়ের কাজই তাই, সবাইকে ঠকিয়ে বেড়ানো। এবার থেকে সতর্ক হও, বুঝলে? গিন্নি, এই নাও বাজারে এনেছি, তাড়াতাড়ি ভাত বসাও দেখি, আমি স্নান সেরে আসছি। এই কি 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 এনেছো? দেখি দেখি দেখি। এই মায়ের জন্য ছানা এনেছো? এনেছি, এই নাও নাও নাও, দেখে নাও কি কি আছে। এটা কি? কেন চিনতে পারছো না? বেগুন। এত সরু বেগুন তো আমি দেখিনি। তাই প্রশ্ন করছিলাম, কোথা থেকে এই সরু লিকলিকে বেগুনটাকে পেলে গো? কই কই কই, দেখি দেখি বেগুনটা কি রকম। ও মা গো, এটা নাকি বেগুন? হ্যাঁ গো জামাই, তুমি কি বাজার করতে জানো না? কেন জানবো না? বিয়ের পর থেকে আমার বাড়ির বাজার কে করে দিয়েছে? আমার শ্যালক। আমার ছেলের কথা একদম তুলবে না, ও আমার সোনার চাঁদ ছেলে। হ্যাঁ, বাজারে গিয়ে এই রকম বাদুর তো সব বেগুন আনেনি কোনোদিন। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। আপনার ছেলের কীর্তি কাহিনী না বলাই ভালো। ওই তো জামাই ষষ্ঠীর দিন দেখলাম ছোট ছোট নকুলদানার মতো সন্দেশ, টোকো আম। এই দেখুন ফুলকপিটা দেখেছেন? আপনার দিকে চেয়ে হাসছে। ঘটা, গোপাল দাদার ঘরে যুদ্ধ চলছে। চুপ, শোন, মন দিয়ে শোন। এই দেখুন দেখুন দেখুন, আলুগুলো দেখুন, হ্যাঁ কি চকচক করছে। আমি বাজারের সেরা জিনিসটা আনি, বুঝলেন? আর আপনারা ওই কিপটেদের মতো পিঁপড়ের পেছন টিপে টিপে মানুষকে খাওয়ান। এই ভালো হচ্ছে না বলে দিচ্ছি। তুমি তখন থেকে আমার মাকে যা নয় তাই বলে যাচ্ছ। তোকে দেখে আমার বুক ফেটে যাচ্ছে। তোর বাবা তোর হাত পা বেঁধে নদীর জলে ফেলে দিয়েছে। হ্যাঁ, শুনুন, আমার শ্বশুর মশাইয়ের মতো বিচক্ষণ মানুষ খুব কম ছিলেন। উনি আমাকে একদিন বলেছিলেন, বাবা আমার মেয়েটা একদম আমার মতো হয়েছে, তাই আমি তোমার হাতে আমার নরম মনের মেয়েটাকে তুলে দিচ্ছি। শ্বশুরের সুখ খ্যাতি হচ্ছে। পুড়ছে পুড়ছে, পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। বাবা আরো বলেছিলেন, আমার ছেলেটা একটা অলস, অকর্মণ্য, একদম ওর মায়ের দিকে গেছে। দেখছিস দেখছিস, আমাকে অলস অকর্মণ্য বলছে। তোর বাড়িতে এসে আমি কি রকম অপমানিত হচ্ছি। এই দেখুন, আবার আপনি আমার ঘাড়ে দোষ চাপাচ্ছেন। কথাটা তো আমি বলিনি মা, বলেছেন আমার বিচক্ষণ শ্বশুর মশাই। তিনি ত্রিকালজ্ঞ মহাপুরুষ ছিলেন, প্রাতঃস্মরণীয় ব্যক্তি। যা শোনার শুনে নিয়েছি। গিন্নি, এই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার স্নান করার দেরি হয়ে যাচ্ছে। আমি যাচ্ছি স্নান করতে, তুমি ভাত বাড়ো। আমি পারবো না। ঠিক আছে, তোমাকে বাড়তে হবে না, আমি না খেয়েই যাব। কি আপনি খুশি তো শাশুড়ি মা? আমার ভর ভরন্ত সংসারে আগুন লাগিয়ে দিলেন তো? বেশ ভালো থাকুন। মন্ত্রী মশাই বাড়িতে আছেন? আমরা একটা বিরাট খবর নিয়ে এসেছি। কি বটা ঘটা? হ্যাঁ মন্ত্রী মশাই, খবর আছে। আসছি, দাঁড়া। বল বল, কি ব্যাপার? একটা কথা আছে যেটা শুনলে আপনি তুরত করে নেচে উঠবেন। হ্যাঁ, তাই নাকি? চল ভেতরে চল। আজ আমার শাশুড়ি ঠাকুরনের জন্য দেরি হয়ে গেল, না খেয়ে রাজসভায় যাচ্ছি। কেন যে মাঝে মাঝে রেগে যাই জানি না। আমি তো জানি আমি খাইনি, আমার গিন্নিও খাবে না। কি গো গোপাল দাদা, নিজের মনে কি বিড়বিড় করছো? আর কি,
ওই একটা প্রবাদ আছে না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, ওইটা মনে মনে চালিয়ে নিচ্ছি। কেন এই সময়ে আবার ওই প্রবাদটা নিয়ে পড়লে কেন? কি না ভেবে করলে তুমি? ওই যে সকালবেলা তোমার বউঠানের সাথে একটু ওই গোলমাল হয়ে গেল, ব্যাস গেলাম রেগে, চলে এলাম না খেয়ে। তার মানে তোমার আর বউঠানের দুজনের কারোর আর খাওয়া হবে না? সেটাই তো খুব মনে লাগছে গো। আরে দোষটা আমার গিন্নির না, দোষটা আমারও না। বাড়িতে কি তোমার শাশুড়ি এসেছে গোপাল দাদা? কি করে বুঝলে? আমরা একই পথের প্রতীক গো, দেখছো না? তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছি। সাবধানে থাকিস ভাই। তুমিও সাবধানে থেকো, কথা বলো না। হ্যাঁ, জানবে বোবার শত্রু নেই। ও গোপাল, তুমি এই রকম থম মেরে বসে আছো কেন? ও কিছু নয় মহারাজ, ওই মন ঠিক নেই। আমি গোপালের মন খারাপের কারণ জানি, শুনবেন মহারাজ? হ্যাঁ শুনবো, বলুন মন্ত্রী মশাই, আপনি বলুন। না না, কারো ব্যক্তিগত কথা শুনতে আমার ভালো লাগে না। এইসব আলোচনা বন্ধ হোক। কুঞ্চিত করে মুখ, কর্ণপটহে ঢুকাইতে সুখ, ইহাকে পরচর্চা বলে। মন্ত্রীমশাই শোনাইতে চান আমাদের গোপালের দুঃখের গান। রাজবৈদ্য শুনিবে বলিয়া এলো চলে। থাকুক, কারোর কোনো গোপন কথা শুনবো না। মন্ত্রীমশাই, আপনাদের লজ্জা পাওয়া উচিত। একজন মনের কষ্ট চেপে এসেছে কর্মস্থলে, আর আপনারা ওর কষ্ট কমানোর পরিবর্তে কষ্ট বাড়ানোর চেষ্টা করছেন। ঠিক বলেছ বিজ্ঞানী, পরচর্চা আর পরনিন্দা আর চলবে না। গোপাল, তোমার কি হয়েছে সেটা শুনবো, কিন্তু একান্তে। না মহারাজ, বিশেষ কিছু না, ওই দাম্পত্য কলহ। শুধু কলহ নয় মহারাজ, আরো অনেক কিছু। ওই যে স্বভাব যাবে না বলে একটু ফাঁক পেয়েছো আর অমনি শুরু করে দিয়েছো না। পরের কষ্টে তুমি খুব আনন্দ পাও, যেন তোমার জীবনে কোনোদিন তোমার গিন্নির সাথে দাম্পত্য কলহ হয়নি। এই তো দুদিন আগেই তোমার গিন্নি তোমাকে রেখে বাপের বাড়ি চলে গেছিল। ঠিক আছে মহারাজ, আর ভুল হবে না। দাঁড়াও গোপাল, আগুনে কেমন করে ঘি দিতে হয় সেটা আমি জানি। তোকে আর এই নরকে রাখবো না, আমি তোকে কালই আমার কাছে নিয়ে যাব। না 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 না, কাল নয়, আজই নিয়ে যাব। আজ কি আজই? হ্যাঁ, সব গুছিয়ে নে দেখি, সব গুছিয়ে নে। আরে এটা হয় নাকি? কেন হয় না শুনি? সব হয়। তুই যদি না যাস তাহলে বুঝবো তুই আমাকে ভালোবাসিস না। ঠিক আছে, তোমার জামাই আসুক, ওকে বলে আমি তোমার সাথে চলে যাবো। হ্যাঁ, না বলে যাওয়াটা ঠিক ভালো দেখায় না গো। ঠিক আছে। আবার কি ঠিক আছে গিন্নি? কিচ্ছু ঠিক নেই বাচ্চা, আমি তোমার আসার জন্যই অপেক্ষা করছিলাম। আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি, এইটে বলার জন্য। চলে যাচ্ছেন মানে? এই গিন্নি, তোমার মা কি বলছেন? তোমাকে নিয়ে চলে যাচ্ছে মানেটা কি? মানেটা হলো আমি এখন থেকে মায়ের কাছে থাকবো। হ্যাঁ। ও, তুমি যাবে বলে পা বাড়িয়ে আছো? ঠিক আছে, যাও, কিছুদিন মায়ের কাছ থেকে ঘুরে এসো। কিছুদিন মানে আমি চিরদিনের জন্য নিয়ে যাচ্ছি, আর ফিরে আসবে না। ঠিক আছে, দেখা যাবে কে ফিরে আসে আর কে আসে না। আমার নাম গোপাল। যাও গিন্নি, যাও। আরে গোপাল দাদা, বড্ড কষ্ট হচ্ছে না হাত পুড়িয়ে রান্না করতে? অভ্যেস নেই তো? বিশ্বাস করো গোপাল দাদা, বিশ্বাস করো, তোমার দুঃখ আমরা আর দেখতে পারছি না। খুব কান্না পাচ্ছে। জানি তো, আমার বাবা বলেছিলেন এমন একটা সময় আসবে যখন তোর দুঃখে শিয়াল কুকুরও কাঁদবে। বাবার কথা আজ সত্য হলো। তার মানে তুমি কি বলতে চাইছো আমরা শিয়াল কুকুর? ওই আর কি। কেমন কায়দা করে আমাদের শিয়াল কুকুর বলে দিল দেখলি? শুনলাম। ঠিক আছে, আমাদের কামড়টা তো রয়েছে। শিয়াল কুকুর যখন নখদন্তহীন, নখ দাঁত নেই, তোদের কামড়ে আমার কিচ্ছু হবে না রে বটা ঘটা। যাই, এবার তারা আছে। অনেকদিন হয়ে গেল, আজ একবার দেখা করে আসি। বলি কতদিন তো হয়ে গেল, একবার খোঁজ নিতে এলো না। কি রে, কি ভাবছিস? জামাইয়ের কথা দেখলি তো কিরকম মানুষ,
তোর খোঁজও নিল না। আমার ঘরের চৌহদ্দির মধ্যে দেখলে কিন্তু আমি দূর দূর করে তাড়িয়ে দেব, এই বলে দিলাম। হ্যাঁ শোন মা, আমি একটু আসছি, তুই ঘরে থাক, আমি যাব আর আসবো। ওই 3 কড়িদের ওই জমিটা আমার খুব পছন্দ, ওটার দাম করতে যাচ্ছি। খুব হঠকারী কাজ হয়েছে। এইভাবে মায়ের সাথে হুট করে চলে আসাটা মোটেই ঠিক হয়নি। হ্যাঁ, এইবার একটু কোমল স্বরে ডাকি, গিন্নি ও গিন্নি। ওর গলা শুনলাম যেন। হ্যাঁ বাবা, এতদিনে মনে পড়লো। মনে আমার সব সময় পড়ে গিন্নি, চলো তোমাকে নিতে এসেছি। আচ্ছা, এখানে এসে হানা দেওয়া চলছে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই নাও, তোমার জন্য ভোলার দোকানের সরভাজা এনেছি গিন্নি। ও মা, তাই? দাও দাও, কতদিন খাইনি। এবার তোমাকে রোজ সরভাজা, রসবড়া, ছানা বড়া খাওয়াবো। না না না, কিচ্ছু খাওয়াতে হবে না, তুমি এখান থেকে মানে মানে কেটে পড়ো তো। আমি আমার গিন্নিকে না নিয়ে ফিরবো না। আমার মেয়েকে আমি ছাড়বো না। হ্যাঁ, কিন্তু ভারী মুশকিল হলো, আমি আমার বিয়ে করা বউকে বাড়ি নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, তুমি না বলি জামাইয়ের সাথে কি এইরকম ব্যবহার কি করে? জামাই? আমি ওকে জামাই বলেই মানি না। সর্বনাশ! গোপালের কোনো খবর জানো? গোপালের জন্য তো ভীষণ চিন্তা হচ্ছে। মহারাজ, গোপাল মণিহারা ফণি হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, মণিহারা ফণি? আহারে, তাহলে তো ওর খুব কষ্ট হচ্ছে। গোপাল বোধহয় আর স্বাভাবিক হবে না মহারাজ। আরে শুভ শুভ বলুন, শুভ শুভ বলুন। আমার বিশ্বাস গোপাল সব বিপদ কাটিয়ে আবার স্বমহিমায় ফিরবে। হ্যাঁ, সেগুড়ে বালি, এবার আমাকে মাঠে নামতে হবে আর সভার কাজ শেষ করে একবার গোপালের শাশুড়ির সাথে দেখা করে আসবো। ওই যে আসছে। উফ, বড্ড দেরি করে ফেললো। এই একটু দেরি হয়ে গেল। মা 3 কড়ি দাদার কাছে গেল আর আমি চলে এলাম। তোমার মা 3 কড়ি দাদার কাছে কেন গেছে? আর বলো না, ওই 3 কড়ি দাদার একটা জমি মায়ের খুব পছন্দ হয়েছে। ওই 1 বিঘে জমিটা কেনবার জন্য প্রায় প্রতিদিন মা 3 কড়ি দাদার কাছে যাচ্ছে। হ্যাঁ, তার মানে কিছু একটা ব্যাপার আছে, দেখতে হচ্ছে। দাম কত চাইছে কিছু জানো? এই 500 মোহর। বুঝেছি, তোমার মায়ের কাছে এখন 500 মোহর নেই, কিন্তু জমিটা পেতে হবে। এই একটা মোক্ষম সুযোগ এসেছে, এই সুযোগটা হারালে চলবে না। গোপাল এখন নেতানো মুড়ি, আর নদীর ঘাটে গোপাল আর গোপালের বউ। না, মণিকে ফণির কাছে আসতে দেওয়া চলবে না। বুড়িকে এক্ষুনি জানাতে হবে। যাই। দূর, এইরকম করে পালিয়ে পালিয়ে কি দেখা করা যায়? ওদিকে মা একেবারে খড়গহস্ত। হ্যাঁ, দাও, একটা উপায় বার করেছি, শোনো। তোমার মাকে আমি 500 মোহর ধার দেব। সে কি গো, আমার মা তোমার হাত টুকুর করবে না গো। ওই মোহর আর তুমি ফেরত পাবে না। হ্যাঁ, পাবো না তো জানি, খেলাটা তো ওখানেই শুরু হবে গিন্নি। আমি তোমাকে যা যা বলবো তুমি ঠিক তাই তাই করবে। তুমি টাকাটা ধার দেবার আগে ঘুণাক্ষরে জানাবে না যে এই 500 মোহর আমি দিয়েছি। কেন গো? তাহলে ধারটা নেবেন না। ধার দেওয়া হয়ে গেলে, জমি কেনা হয়ে গেলে তখন তুমি আমার নাম বলবে, মনে থাকবে? হ্যাঁ, ঠিক আছে, তাই করব। পায়ের ধুলো দিন মাসিমা। কে বাবা? তোমাকে তো চিনতে পারলাম না। আপনি আমাকে চিনতে পারেননি? না গো বাচ্চা, বয়স হয়েছে তো,
চোখে বড় একটা দেখতে পাই না। আমি কৃষ্ণনগরের মন্ত্রী, এবারে চিনতে পেরেছেন? ও বাবা, তুমি তুমি কত ভালো, গুরুজনদের ওপরে কত ভক্তি। আমার এই জামাইয়ের মতো না, আমার জামাই খুব বাজে, খুব বদমাস। আরে আপনার জামাই মানে আমাদের গোপালকে তো দেখলাম নদীর ধারে বসে আছে আপনার মেয়ের সাথে। ওরে বাবা, বদমাস জামাই রে, তোরা দেখাচ্ছি মজা। এবার বুঝবে কত ধানে কত চাল। ব্যাস ব্যাস, আমার কাজ শেষ, আগুনে ঘি দিয়ে দিলাম। বুঝলে গিন্নি, তোমার অভাব প্রতি মুহূর্তে অনুভব করছি। আমিও জানো, কি করা যায়? তোমার মাকে টাকা ধার দেব, এরপর দেখবে মজা। মজা এবার আমি দেখাবো তোমাকে বাচ্চা। তুমি তো খুব নির্লজ্জ দেখছি। এই এই তুমি যাবে না গ্রামের লোক ডাকবো? যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। কতদিন হয়ে গেল, আমার স্বভাব মণিহারা, গোপাল নেই। বিজ্ঞানী, তোমার সাথে এর মধ্যে কি দেখা হয়েছে? না মহারাজ, আমি আর সভাকবি তিনবার ওর বাড়িতে গিয়েছিলাম, ঘরে বিরাট তালা। কোথায় গেল গোপাল? হায় রে মোদের কপাল। তোমার খুব সাহস বেড়েছে, এক্ষুনি মা চলে আসবে। তোমার মা এখন কিছু করবে না, দেখেও দেখবে না। তুমি সব বুঝে গেছো? আমার মাকে চেনো? হাড়ে হাড়ে চিনি। আসুন মা, আপনার জন্যই অপেক্ষা করছি। না বাবা, তুমি বসো, আমি যাই। এটা কি হলো? 500 মোহর যে ধার দিয়েছি, যে ধার নেয় সে কি আর সামনে আসে? গিন্নি, কি বুঝলে? তোমার সাথে আমার যতবার দেখা হবে ঠিক ততবার আমাকে দেখেই শোধ দেবার ভয়ে পেছন ফিরে দৌড় দেবে। কিন্তু এবার আমাকে নিয়ে চলো। আজই আমি তোমাকে বাড়ি নিয়ে যাও। চলো, তোমার মায়ের সাথে দেখা করে আসি। মা আমাকে ছাড়বে? চলো না, দেখোই না কি হয়। শাশুড়ি ঠাকুরন, এবার আমার ওই 500 মোহর উপর হাত করুন, মানে ওই শোধ দিন। আমার কাছে এই মুহূর্তে তো অত পয়সা নেই। তা বললে তো চলবে না, কিছু একটা দিতে হবে। শুনুন, আপনার মেয়েকে নিয়ে যাচ্ছি, আর আপনার ওই নতুন জমিটা আপনার মেয়েকে লিখে দিলেই ধার শোধ। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। তাহলে চলো গিন্নি, আমরা আসি মা। আসি শাশুড়ি ঠাকুরন। 1 বিঘে জমি আর আপনার মেয়ে মানে আমার বউকে নিয়ে চললাম, কেমন? বড় সাধ ছিল, ঠাকুরই সব মিটিয়ে দিল। তিনি যা দিয়েছেন খুশি তাতেই, তিনি তো রেখেছেন দুধে ভাতেই। বলি খুব যে ফুর্তি দেখছি, ফুর্তির প্রাণ ভূষণ্ডির মান। কি বলছো গিন্নি? ভূষুণ্ডির মাঠে ফুর্তি? এ কি আজব কথা বললে? ভূষুণ্ডির মাঠে তো শুনেছি ওই ভূত পেতনি দৈত্যি দানও থাকে। আসলে হবে ফুর্তির প্রাণ গড়ের মাঠ। অনেকটা আমার এই ট্যাঁকের মতো, বুঝলে? মাসের শেষ হলেই ফাঁকা। এ তোমার ট্যাগ বেতন পাওয়ার প্রথম দিন থেকে ফাঁকা থাকে। ও আর নতুন কি? ভাগ্যে আমি ছিলাম তাই এ যাত্রায় বেঁচে গেলে, না হলে ভেসে যেত কিপটে কোথাকার, আমার জীবনটাকে একেবারে শেষ করে দিল। এই, আমাকে কিপটে বলবে না, বুঝলে? কিপটে আমি নই, আমি হলাম গিয়ে ওই
সংযমী, বুঝলে? সংযমী? আমার হাড় মাস কালি করে দিলে তোমার সংযমটা শুধু আমার কাছে, হ্যাঁ? আমি কিছু চাইলেই তোমার সংযমটা একটু বেড়ে ওঠে। হ্যাঁ, আই, তুমি কিন্তু পায়ের উপর পা তুলে ঝগড়া করছো গিন্নি। আমি রাজসভা থেকে সবে ফিরেছি, খিদে পেয়েছে, কোথায় খাবার মুখের কাছে ধরে বলবে আহা কত খেটে এলে, এই নাও তোমার মুখে খাবার তুলে দিই। আদি খেতা খেটে এলে নুনি, তা কি খেটে এলে শুনি? ওই তো রাজসভায় গিয়ে খালি বক বক আর বক বক, মুখে মারিতং জগতং। কোথায় তাড়াতাড়ি ফিরে এলাম, একটু গল্প করব, তা না শুরু করে দিয়েছে একবার। ফিরে একেবারে আমাকে উদ্ধার করে দিয়েছো। একদিকে তুমি আর একদিকে মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই কি দিল খোলা! কাল বাজারে দেখলাম নিজের বউকে নিয়ে শাকরার দোকানে গিয়ে কত হাসি মুখে বউকে সোনার হার কিনে দিচ্ছে। হ্যাঁ? ও এই ব্যাপার, হ্যাঁ। মন্ত্রী মশাই আমার থেকে বেতন বেশি পান, আর তাছাড়া আমি মন্ত্রী মশাইয়ের মতো অসৎ হতে পারবো না। তখন থেকে বলছি আমার খিদে পেয়েছে, তা কথাটা তোমার এই কুলোর মতো কানে ঢুকছে না। কি বললে? আমার কুলোর মতো কান? আবার বলো দেখি। কি আবার বলবো? ওই তোমার কান কুলোর মতো কিনা? হ্যাঁ হ্যাঁ, একবার নয় 100 বার বলবো। এত বড় কথা! ঠিক আছে, এই রইলো তোমার সংসার, আমি চললুম। যাবে আর কোথায়? ঘুরে ফিরে সে আমার কাছেই তো ফিরবে। তা যাও ঘুরে এসো। আমি ঘুরতে যাচ্ছি না, আমি সংসার ত্যাগ করে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাচ্ছি মানে চলেই যাচ্ছি, আর ফিরবো না। ঠিক আছে যাও। যাবে আর কোথায়? মা আর ভাইয়ের ওখানে যাবে, দেখবো কদিন বসিয়ে খাওয়ায়। এই দেখ দেখ, দিদা কোথায় যাচ্ছে? যাচ্ছে তো বুঝলাম, কিন্তু এত জোরে জোরে হাঁটছে কেন? চল দেখি, দিদাকে জিজ্ঞেস করি। ও দিদা, তুমি কোথায় যাচ্ছো? আপাতত যেদিকে দু চোখ যায় সেদিকে। দিদা রেগে গেছে, রাগ ভাঙাতে হবে। ও দিদা, সন্ধ্যা হচ্ছে তো, রাস্তাঘাট অন্ধকার হয়ে যাবে যে। একা একা যেও না, গোপাল দাদুকে সাথে নিয়ে যাও। চুপ! খালি দাদু আর দাদু, আমার কাউকে দরকার নেই। তোরা থাক তোদের দাদুকে নিয়ে, আমি চললাম। দেখবো তোদের কে তালের বড়া করে দেয় আর কে তোদের গুড়ের মোয়া করে খাওয়ায়, দেখবো। ও দিদা, তুমি যেও না, শোনো না, একবার দাঁড়াও। না না না, আর থাকে? এই আমি যাচ্ছি, আর ফিরবো না। দিদা, ও দিদা, তোমার কি হয়েছে? কেন রেগে আছো? কেন রেগে আছি সেটা তোদের গোপাল দাদু ভালো বলতে পারবে। আমাকে না জিজ্ঞেস করে তোদের দাদুর কাছে যা। হ্যাঁ, ওই দেখো, গোপাল গিন্নি এই ভর সন্ধেবেলায় চললো কোথায়? তুমি একটু ডেকে জিজ্ঞেস করো না। আর শোনো, জিজ্ঞেস করার সময় বারবার গলার হাতটা দেখাবে। ঠিক বলেছো, ওকে একটু রাগাতে হবে। অনেকদিন কাউকে রাগানো হয়নি। ও গোপাল গিন্নি, এই সন্ধেবেলায় যাচ্ছ কোথায়? ব্যাস যাচ্ছি একটা কাজে, দিল পিছু ডেকে। ও মা, এই সন্ধেবেলায় কোথায় যাচ্ছ? ও বাবা, বলি হাতে বারে বারে গলায় সোনার হারটা দেখাচ্ছে। এই পরশু কিনলাম। কেমন হয়েছে গো গোপাল গিন্নি? বলো। পয়সা দিয়ে যখন কিনেছেন তখন ভালো হতে বাধ্য। হ্যাঁ, ঠিক বলেছো গোপাল গিন্নি। হাড়ের কাজটা দেখো, কি সূক্ষ্ম কাজ। দেখো। এই সন্ধেবেলা না হাড়ের সূক্ষ্ম কাজটা ঠিক মতো দেখা গেল না। ওটা একদিন সময় করে আপনার বাড়ি গিয়ে দেখে আসবো। হ্যাঁ, এই আমার একটু তাড়া আছে। গোপাল বাড়িতে আছে? কেন মন্ত্রী মশাই, আপনি কি যাবেন? যেতে পারেন, গিয়ে দেখে আসুন কেমন আছেন। চলি। বলি কথা না বললে চলছিল না। আমি তো কথা বলছিলাম। তোমার কি হলো? কথা বলে কি হলো? দিল তো মুখের মতো জবাব। তোর আনন্দটাই মাটি করে দিলে। তুমি
গোপাল দাদু, দিদাকে দেখলাম। ও গোপাল দাদু, দিদিমা রাগ করে কোথায় গেল গো? কি করে বলি বলতো, তোরা কি দেখলি? তখন তো আমরা খেলছিলাম, সেই সময় দেখি দিদা খুব তাড়াতাড়ি হাঁটছে। আমরা সামনে গেলাম। ও দিদা, তুমি কোথায় যাচ্ছ? আপাতত যেদিকে দু চোখ যায় সেদিকে। একা একা যেও না, গোপাল দাদুকে সাথে নিয়ে যাও। এই চুপ! খালি দাদু আর দাদু, তোরা থাক, তোদের দাদুকে নিয়ে আমি চললাম। দিদা রেগে গেছে, রাগ ভাঙাতে হবে। তোমার কি হয়েছে? কেন রেগে আছো? কেন রেগে আছি আমাকে না জিজ্ঞেস করে তোদের দাদুর কাছে যা। হ্যাঁ, কি করে বলবো বলতো তোদের দিদা কোথায় গেল? ভেবেছিলাম রাগ কমলেই আবার ফিরে আসবে। না গো গোপাল দাদু, রাগ তো কমলাই না, উল্টে বেড়ে গেল। এবার কি করবে গোপাল দাদু? আর একটু দেখি বুঝলি, তারপর তোদের দিদিমাকে খুঁজতে যাব। কি যে করে না তোদের দিদা, এখন কি করছে কে জানে। বাবারে, এই রাস্তাটা বেশ অন্ধকার। হ্যাঁ, বলি কি হবে? হ্যাঁ, ফিরে যাব? না না না, কিছুতেই না। ফিরে গেলেই তো কথা শোনাবে, তোমার দৌড় বোঝা গেছে। আমি তো জানতাম আমার কাছেই ফিরে আসতেই হবে। গোপাল গিন্নি এত রাতে এখানে একা একা কি করছে? মনে হচ্ছে ওই রাগ করে বাড়ি থেকে চলে এসেছে। একটু খবর নিতে হবে তো। গোপাল বউ বলে কথা। বলছি, ও গোপাল বউ, ও গোপাল বউ। কে অন্ধকারে দাঁড়িয়ে ডাকছো? আমি ভোলা ময়রা গো। তা তুমি এই এত রাতে কোথায় যাচ্ছ? এই ভোলা ময়রা মানে তোর বন্ধু। সাহস নিয়ে কথা না বললে ভাববে আমি ভয় পেয়েছি। হ্যাঁ, সব কথা লগিয়ে দেবে। হ্যাঁ, কি গো, কথা বলছো না কেন? ভয় পেয়েছো বুঝি? ভয়? কেন 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 ভয় পাবো? কেন কেন? তুই বাঘ না ভাল্লুক? এই রাতের বেলায় কোথায় যাচ্ছ? সাথে গোপাল নেই, তাই জিজ্ঞাসা করছিলাম। আমি মায়ের কাছে যাচ্ছি। হ্যাঁ, এখন থেকে আমি ওখানেই থাকবো। হ্যাঁ, আর গোপাল? এখানে নাতি নাতনি নিয়ে সুখে থাকবে। আমি চললাম। হ্যাঁ। সর্বনাশ! জঙ্গলের রাস্তার দিকে গোপাল বউ যাচ্ছে। ওদিকে রাস্তার খুব বিপদের। কি করি? পেছন পেছন যাব না গোপালকে কি খবর দেব? না, একদম একা ছেড়ে দেওয়া তো ঠিক হবে না। আমি বরং ওর পেছন পেছন যাই। ওরে বাবা রে, কি বিকট ভাবে পেঁচা ডাকছে। না, খুব ভুল করে ফেলেছি। একা একা এই রাতে বেরোনোটা ঠিক হয়নি। ওই যে দূরে আগুন জ্বলছে, তার মানে সামনে কোনো গ্রাম আছে। হ্যাঁ, যাবো যাবো যাবো। ভাইরা, আজ আর ডাকাতি করতে যাব না। আজ দিনটা পুরো বিশ্রাম নেব। হ্যাঁ ওস্তাদ, কেউ আসছে। ভালোই হলো, যা পাওয়া যায় সেটাই নেব। এখান থেকে দেখি, দেখতেও পাবো আর শুনতেও পাবো। কে তুমি? আমি পদ বলে এখানে চলে এসেছি। হাতের গলায় কানে যা আছে সব ভালো মেয়ের মতো আমাদের হাতে দিয়ে দাও। হ্যাঁ, আমার সেই রকম কিছুই নেই। ওস্তাদ, মশালটা কাছে নিয়ে গিয়ে ভালো করে দেখি। মা, তুমি মহিলা, আমরা মহিলাদের শুধু বলি যা কিছু আছে সেটা দিয়ে দেওয়ার জন্য। আমাদের সত্যি কথা বলো। হ্যাঁ, এই আমার স্বামী খুব খুব দরিদ্র। রাজসভায় কাজ করে বটে, কিন্তু ওই মনে হয় তাল পুকুর, কিন্তু ঘটি ডোবে না। হ্যাঁ, তার মানে রাজকর্মচারী। বাহ, তা কি নাম? বলি স্বামীর নাম তো নেওয়া যায় না, তবে সবাই ওকে খুব মান্যি করে। হ্যাঁ, মহারাজ ওকে খুব ভালোবাসে, খুব খুব ভরসা করে। হ্যাঁ, তুমি গোপাল ভাঁড়ের কথা বলছো না তো? হ্যাঁ, আমি ওনার কথাই বলছি। হ্যাঁ,
আচ্ছা, অজান্তে খুব দামি জিনিস আমার হাতে এসে গেছে। গোপালের সাথে আমার অনেক হিসেব বাকি আছে। কি গো, বলছি চেনো নাকি আমার স্বামীকে? হাড়ে হাড়ে চিনি। তোমার স্বামীর জন্য আমার এই দশা। আমার স্বামী কখনো কারো ক্ষতি করে না। হ্যাঁ, আমার স্বামীকে যারা ভালোবাসে না তার মানে তারা খারাপ। হ্যাঁ, ভালোই হয়েছে, তোমাকে আটকে রেখে গোপালের সাথে হিসেবটা ঠিক করে নেব। ওর জন্য যা হারিয়েছি তা সুদে আসলে আদায় করে নেব। রে, গোপাল বউয়ের তো খুব বিপদ। না 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 না, এবার ওই চুপি চুপি গিয়ে গোপাল দাদাকে খবর দি। বলি তুমি কি গো, একটা অবলা মেয়েকে আটকে রাখবে? তবেই তো গোপালকে পাবো। অবলাকে আটকে রেখে সবল গোপালকে ধরতে হবে যে। এই গোপাল বউকে খাতির করে আমাদের কাছে যা আছে তা খেতে দে। খেতে দে। রাগের মাথায় খুব খুব হঠকারি করে ফেলেছি। এবার কি করব তাই ভাবছি। বলে ভয় পেয়েছি, ওটা তো বলা যাবে না। না না না, আমি গোপাল গিন্নি, আমিও এর শেষ দেখে ছাড়বো। আচ্ছা, বলি ও কি এতক্ষণে খবর পেয়েছে? হ্যাঁ, না রে, এবার আমাদের বেরোতে হবে বুঝলি। আর চুপ করে বসে থাকলে চলবে না রে। তোদের দিদিমা নিজে বিপদে পড়লো আর তার সাথে আমাকেও বিপদে ফেললো। চলো গোপাল দাদু, আর দেরি করো না। পুটি ঠিক বলেছে, আমাদের এবার যেতে হবে। একটা লণ্ঠন জ্বালাতে হবে। আচ্ছা, আমি জ্বালাচ্ছি। গোপাল দাদা, ও ও গোপাল দাদা, আমি আমি দেখলাম। কি দেখলে? কাকে দেখলে? দেখলাম ওই গোপাল বউকে ওই ওই পশ্চিমের জঙ্গলের দিকে ওই ডাকাতদের হাতে পড়েছে। ডাকাত? সে কি গো? সেই সেই ডাকাত নাকি আবার তোমাকে চেনে। আজ আজ তারই অবস্থা তোমার জন্য। কে? আমি কার পাকা ধানে মই দিয়েছি? না, মনে তো পড়ে না। মনে পড়েছে। এটা ওই বদমাশ ভগবানের কীর্তি। ভগবানের জালিয়াতি ধরে ফেলেছিলাম বলে। যাই ভোলা, আমি যাই, তোমরা সবাই ঘরে যাও। কি বলছো তুমি গোপাল দাদা? তুমি সবার বিপদে দাঁড়াও আর আমি আমি তোমার এই বিপদে তোমাকে একা রেখে চলে যাব? হ্যাঁ গোপাল দাদু, আমরা সবাই তোমার সাথে যাব। তোমাকে একা রেখে যাব না। দিদার হাতে কত কি খেয়েছি। দিদা আমাদের কত ভালোবাসতো। আমরা যাবো গোপাল দাদু। চলো তাহলে। শোনো, যাওয়ার আগে ওই রান্নাঘর থেকে লঙ্কার গুঁড়ো, নুন, কাঠকয়লার গুঁড়ো আলাদা আলাদা করে মোড়োকে বেঁধে নিয়ে চলো, বুঝলে? আরো কয়েকটা জিনিস নিয়ে নেব। কাঁচা বেল এক ঝোলা ভর্তি। ভাই, এবার তো কাউকে পাঠাতে হবে। কোথায় যাব? গোপালকে খবর দিতে যে তার গিন্নি আমাদের কাছে গচ্ছিত আছে। আমি যাব। তুই গোপালের ঘর চিনিস? চিনি। তুই তাহলে বেরিয়ে যা। ঠিক আছে ওস্তাদ। আমার খবর যখন পাবে ও কি খুব রেগে যাবে? হ্যাঁ, কে জানে। আমার ওকে এভাবে বিপদে ফেলার কোনো ইচ্ছে ছিল না। ও, মাথাটাকে এবার একটু ঠান্ডা করতে হবে। ঠান্ডা ঠান্ডা। ও, যদি মহারাজ খবরটা পেত তবে খুব ভালো হতো। তা অবশ্য ঠিক, কিন্তু মহারাজকে খবর দিতে গেলে তো অনেক সময় নষ্ট হবে। তা অবশ্য ঠিক। আমাদের এখন এক মুহূর্ত সময় নষ্ট করা উচিত নয়। কি গো গোপাল দাদা, এত রাতে সবাই মিলে কোথায় চলেছো? এই দেখো কি ভাগ্য আমার, তোমার সাথে দেখা হয়ে গেল। তুমি মহারাজকে একটু খবর দেবে। আমি খুব বিপদে পড়েছি বুঝলে। কি বিপদ গোপাল দাদা? ভগবান আমার গিন্নিকে অপহরণ করেছে। কি বলছো তুমি গোপাল দাদা? আমি দেখেই গোপাল দাদাকে খবর দিয়েছি। পশ্চিমের জঙ্গলের কাছে ওরা ডেরা বেঁধেছে। ঠিক আছে, তুমি কিছু ভেবো না। আরে
ভালো লোকের ভাগ্যেই যত দুঃখ কষ্ট। যাই যাই, আমি মহারাজকে খবরটা দিয়ে দিই। রানীমা, রানীমা, কে কে ডাকে? দাসী রানীমা। প্রহরী মহারাজের সাথে দেখা করতে চাই, একটা খারাপ খবর আছে। কি খারাপ খবর? প্রহরীকে ভেতরে আসতে বলো। প্রণাম মহারাজ। বলো বলো প্রহরী, কি খারাপ খবর আছে? মহারাজ, মহারাজ পশ্চিমের জঙ্গলে ভগবান ডেরা বেঁধেছে, আর ওই ভগবান গোপাল বউকে অপহরণ করেছে। সে কি? কি বলছো কি? যা বলছি একদম সঠিক বলছি। গোপাল আর ভোলা কতগুলো বাচ্চাদের নিয়ে ওই জঙ্গলে যাচ্ছে। কি বলছো প্রহরী? যাও যাও, কয়েকজনকে নিয়ে গোপালের পাশে দাঁড়াও। ঠিক আছে মহারাজ, আমরা এক্ষুনি যাচ্ছি। গোপাল দাদু, এই রাস্তা দিয়ে চলো, এখান দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। পুরকি ঠিক বলেছে, এইখান দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। তাহলে চল। এবার চলো জঙ্গলের মধ্যে দিয়ে। এই পথ লক্ষ্য করে যেতে হবে। এই রাস্তাতেই চল। কি যেন আসছে মনে হচ্ছে, মনে হয় ডাকাত দলের কেউ ওই গোপালকে খবর দেওয়ার জন্য হয়তো যাচ্ছে। খবরদার। এই রে, মহারাজের কাছে খবর চলে গেছে। ওরে বাবা, এরা তো অনেকজন, আমি একা পারবো না। খবরদার, তুমি এখন আমাদের হাতে বন্দি। ভাই সব, ওকে এখানে এই গাছের ডালে পিচ মোড়া করে বেঁধে রাখো। সত্যি করে বলো, সত্যি করে বলো, তুমি ডাকাত দলের লোক? হ্যাঁ। আমাদের গোপাল দাদার গিন্নিকে তোমরা আটকে রেখেছো? আমাদের সর্দার আটকে রেখেছে। একে এই গাছের ডালে ভালো করে বাঁধো, তাড়াতাড়ি, যেন পালাতে না পারে। ওই দেখ, মশালের আলো জ্বলছে। শোন তোরা, এই অন্ধকারে ঘাপটি মেরে লুকিয়ে থাক জিনিসপত্র নিয়ে। আমি একটু আমার লক্ষ্য কেমন আছে দেখি। দেখি কাঁচা বেল একটা। এই নাও গোপাল দাদু। কাকে মারবে? ভগবানটাকে পেলে আগে মারব। লণ্ঠনটাকে একটু কম করে এই ঝোপের আড়ালে লুকিয়ে রাখ। আমি এগোলাম। সাবধানে। এতক্ষণে তোমার কর্তা খবর পেয়ে গেছে। এবারও আসবে আর আমি ওকে বন্দি করে রাখবো। কত শখ, তোমার শখ বলিহারি। ওর বুদ্ধির কাছে তুমি হালকা। হালকা কি ভারী, এবার দেখবো। বাগে তো পেয়েছি। বাঘে পেয়েছো, বেশ ভালো। এবার বাঘে না খায়। কে বাঘ? গোপাল? নাই তো কি তুমি? তুমি হলে শিয়াল। হুক্কা হুয়া। দেখি আমার সেই লক্ষ্য এখনো আছে কিনা। 1 2 3। বাবা রে, বেল ছুড়ে কে মারলো? হ্যাঁ, কে মারলো বেল? এর মারবে? আমাকে বাগে রাখতে গিয়ে তোমাকে বাগে ধরলো। কে? ভগবান নাকি? এসো, নতুন একটা খেলা খেলি। বেল ছুঁড়ে বেল করি, কাঁচা বেল হাতে ধরি, ছুরিয়া মারিতে পারি, হইবে মাথায় বেল। এটাই হইল এখন গোপালের খেল। গোপাল, আমরা এসে গেছি। মহারাজ আমাদের পাঠিয়েছেন। বানর সেনা, ঝাঁপিয়ে পড়। লঙ্কা গুঁড়ো, নুন আর হাতে যা আছে তাই নিয়ে। এসব কি করে হলো? একেই বলে ওস্তাদের মার শেষ রাতে। এই যে লঙ্কার গুঁড়ো, ভগবত কাকার নাকে একটু গুজা দি। দে 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 দে, গুজে দে, গুজে দে।
ওরে বাবা রে, এ তো নাকের জলে চোখের জলে অবস্থা। গোপাল বাবা বাঁচা। আচ্ছা আচ্ছা, গোপাল। আচ্ছা ওরে বাবা রে, তার মধ্যে মাথায় বের পড়ছে। সবাইকে বাঁধো, কেউ যেন পালাতে না পারে। ওরে ওরে বাবা রে। না দেখি দেখি, রাগি রাগি মুখটা একটু ভালো করে দেখি। ভাগ্যি ভোলা দেখেছিল, নইলে তো এই নচ্ছার ভগবানের কাছে বন্দি থাকতে। আর ভুল করবো না গো, এবার আর নয় আরই। আর বলবে না তো, যাব বাপের বাড়ি। না 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 না, দেখলে তো, এই আমাকে ছাড়া তোমার কোনো গতি নেই। কি ঠিক বলেছি? ঠিক মানে এর চেয়ে বড় সত্যি আর কিছুই হতে পারে না। ও ভোলা দাদা, রাগের মাথায় যদি কিছু বলে থাকি তাহলে কিছু মনে করো না। হ্যাঁ না 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 না, তবে কথা দিতে হবে আর কোনোদিন ওই রাগ করে রাতে বের হবে না। আর রাগই করবো না। হ্যাঁ, বেড়ালের আড়াই পা কথাটা জানা আছে তো? প্রহরী, এইসব নচ্ছার গুলোকে কারাগারে দিয়ে দাও, আর মহারাজকে বলো বিপদ কেটে গেছে। ঠিক আছে গোপাল দাদা। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।